নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি নিয়ে। মুসুর ডাল দিয়ে এঁচোড়। এঁচোড় কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবেই কিন্তু খেয়ে থাকি। তবে একবার হলো এভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এঁচোড়ের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে এঁচোড়। এঁচোড়গুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এঁচোড়গুলোকে দেখুন একটু ছোট ছোট টুকরো করেই কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট 1 কাপ মতো নিয়ে নিয়েছি মুসুরি ডাল। ডালটাকে আমি 1 ঘন্টার মতো এখন ভিজিয়ে রাখবো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু শুধুমাত্র দেখুন মাঝখান থেকে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। এখানে রয়েছে স্বাদ মতো নুন, রয়েছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এখানে জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে নিয়েছি আমি 1.5 চা চামচ, রয়েছে এখানে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, রয়েছে 1/2 চা চামচ আদা বাটা। এখানে আমি 1 চা চামচের একটু কম পরিমাণ নিয়েছি গরম মশলা গুঁড়ো, রয়েছে এখানে 1 চা চামচ ঘি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা, রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে, রয়েছে এখানে 2 চা চামচ বেসন। এখন আমি প্রথমে এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর তেলটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়ের টুকরোগুলোকে। আর এঁচড়টা সেদ্ধ করার সময় অবশ্যই করে কিন্তু একটু তেল আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেবেন। এতে করে কিন্তু হলুদ গুঁড়োর জন্য কিন্তু এঁচড়টার কালারটা ভীষণ ভালো হবে। আর তেল দিয়ে কিন্তু সেদ্ধ করাতে এঁচড়টা যে পাত্রে আমরা সেদ্ধ করছি তাতে কিন্তু আর কোনো রকম আঠা লেগে থাকবে না। এরপর আমি এখানে দেখুন পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। আর নুন দেওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি। নুন দেওয়াতে কিন্তু এঁচড়টা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ঢেকে রাখছি। আর ঢেকে রেখে উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে এঁচড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। আর আমরা যদি এঁচড় চিংড়ি বা এঁচড়ের অন্য কোনো রেসিপি করে থাকি সেক্ষেত্রে কিন্তু এঁচড়টাকে 50% বা 60% মতো কিন্তু সেদ্ধ করে নিই। তবে এই রেসিপিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে এঁচড়টাকে খুব ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো এখানে বেশ কিছু সময় পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন একবার দেখুন চেক করে নিচ্ছি এঁচড়টা খুব ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই জল থেকে এঁচড়টাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তুলে রাখছি। তো এখানে কিন্তু ডালটা আমার ভিজিয়ে রাখার 1 ঘন্টা মতো হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন ডালের থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এখন আমি এগুলোকে জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু পেস্ট করার সময় কোনো রকম জল এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন ডালটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। তবে এভাবে একটু দানা দানা ভাব রেখে কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হবে। তো এখানে দেখুন জল ঝরিয়ে রাখা এঁচড়গুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডাল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। আর বেসনটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আমি বেসনটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি এঁচড়টা একটু কচি নিয়েছিলাম যার জন্য কিন্তু সমস্ত কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। সেক্ষেত্রে যদি এঁচড়ের দানাগুলো একটু বেশি বড় হয়ে থাকে আপনারা কিন্তু প্রথমে এঁচড়টাকে আলাদা করে একটু মেখে নেবেন। তো এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে দেখুন এঁচড় আর মুসুর ডালটা যে আমি মেখে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা পরিমাণ এভাবে হাতে নিয়ে একটু লম্বা লম্বা শেপ করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু নির্দিষ্ট কোনো নাম নেই যার জন্য কিন্তু এটার নাম আমি দিচ্ছি এঁচড় আর মুসুর ডালের কোপ্তা। আর আপনাদের যদি মনে হয় যে এটার আলাদা কোনো নাম হতে পারে তবে কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এগুলোকে যে কোনো শেপ করে বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন বেশ কয়েকটি কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষে তেল। এখানে আমি পুরো রান্নাটা সর্ষে তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দেখুন কয়েকটা কোপ্তা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার দুবারে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। আর কোপ্তাগুলো কিন্তু ভাজার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমেতে রেখে কিন্তু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর যতটা সময় ধরে কিন্তু ভাজা হবে কোপ্তাগুলো কিন্তু খেতে ততটাই ভালো হবে। তো এখানে একটা পাশ ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে নিলাম। একইভাবে আমি অপর পাশটাকেও লালচে করে ভেজে নেব। আর একটা ব্যাপার অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে, কোপ্তাগুলোকে কিন্তু তেলে দেওয়ার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে। এতে করে কিন্তু কোপ্তাগুলো কোনোভাবে কড়াতে লেগে যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে। তো এখানে দেখুন কোপ্তাগুলো আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই তেলেতে দেখুন বাকি কোপ্তাগুলোকেও দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন এগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি একইভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু আলুগুলোকে বেশ লালচে করেই ভেজে নিতে হবে। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। গোটা মশলার মধ্যে এখানে তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এলাচগুলোকেও থেতো করে দিয়েছি। এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা অনেকটাই বেশি ভালো হয়। ফোড়নটা এখানে লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচি ছিল সেটাকে। এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখন আমি এগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছিল সেটাকেও। এরপর আমি এখানে দেখুন ছোট 1 বাটি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো। এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখানে দেখুন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুটাকে দিয়ে খুব বেশি সময় আর নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। আর এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাকি যে গরম মশলা ছিল সেটাকেও। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি একটু প্রথমে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসুর ডাল আর এঁচোড়ের যে আমি কোপ্তাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে। কোপ্তাগুলোকে দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু একটা লাইক, একটা কমেন্ট আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে এখন খুব ভালোভাবে আমার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা আবারও হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন কোপ্তাগুলোর ভেতরে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ঢুকে গিয়ে কোপ্তাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এখানে আমি আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু করার সময় ঝোলটা এর থেকে কিন্তু খুব বেশি কমিয়ে নেওয়া যাবে না,
এতে করে কিন্তু রান্নাটা যখন ঠান্ডা হতে থাকবে কোপ্তাগুলো কিন্তু ঝোলটা আরও কিছুটা পরিমাণ টেনে নেবে। তো রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ঘি। আর ঘি দেওয়াতে কিন্তু রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর ঘিটা কিন্তু এই রান্নাটাতে অবশ্যই করে ব্যবহার করতে হবে। ঘি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। আর এখানে দেখুন একটা কোপ্তাও কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।